নির্মাল্য শিকদার। আপনারা সকলেই জোকার দিন, উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন। উপরে নিয়ে নাও অল্প। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন নির্মাল্য শিকদার। ঠাকুর, সমাগত সুধীবৃন্দ, ভক্তজন, বিদ্বজন, বয়োজ্যেষ্ঠ এবং আমার প্রাণপ্রিয় বেদকর্মী মা ভাই বোনেরা, আজ 23শে জানুয়ারি কোকরাঝাড় সন্তান দল আয়োজিত 129তম নেতাজির জন্মদিবস উপলক্ষে আমরা আজ এখানে সবাই সমবেত হয়েছি। সেই উপলক্ষে আমি সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। 1945 সাল প্লেন ক্র্যাশ সংবাদ যখন রটতে লাগলো, ঠাকুর বালক ব্রহ্মচারী তখন ঢাকায় ভক্ত শিষ্যদের সঙ্গে আলাপরত। সেই ভক্ত শিষ্যরা প্রশ্ন করলেন, প্লেন ক্র্যাশে নেতাজি নাকি মারা গেছে। ঠাকুর সেই 45 সালে তিনি জানান দিলেন, প্লেন ক্র্যাশ হয়নি, নেতাজি মারা যাননি, তার একটা বিরাট পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করবার জন্যে প্লেন ক্র্যাশের গল্প নাটক বানিয়ে তিনি সরে পড়েছেন। তারপর বালক ব্রহ্মচারী মহারাজ যখন পার্টিশনের পরে ভারত বাংলায় এলেন, জানান দিলেন 1985 সাল নদিয়ার চাপড়ায় নেতাজি জীবিত, জীবিত, জীবিত। নেতাজি কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, শুধু ভারত সরকার নয়, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র জানে কারো কিছু করার ক্ষমতা নেই। সে আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছে। শুধু নেতাজি একা নয়, নায়ের দলে আরও 4 জন, তার মধ্যে একজন হিটলার। তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আজও করা হচ্ছে। দেশবাসী যেদিন জানবে, তাদের মাথায় খুন চাপবে। আর যাদের ফটো দেওয়ালে দেবে টানিয়ে ফুলমালা
ধূপধুনো চড়াচ্ছ, সেই সব ফটো দেওয়াল থেকে নামাবে, ডাস্টবিনে ফেলবে থুতু দিয়ে। আর সে যেদিন ঢুকবে, নেকি মাইতি মাকবরের দল রাজনৈতিক নেতারা শেয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না। অর্থাৎ তিনি বারে বারে জানান দিয়েছেন নেতাজি বিজিত, জীবিত, জীবিত। তার এই ঐতিহাসিক বক্তব্য শুনে বহু জনসমাগম হতো, দূর দূরান্ত থেকে ছুটে আসতো নেতাজির কথা তার মুখ থেকে শুনে তিনি জীবিত। সেই যে তা বারবারে বলেছেন, আমার মুখের বাক্য বেদবাক্য, আমার হিসাবে আমার গণিতে কোনো ভুল নেই। সেই যে জানান দিলেন তিনি জীবিত, তারপর থেকে আপনারা সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, টিভি মাধ্যমে আজ সকলেই জানতে পাচ্ছেন প্লেন ক্র্যাশ হয়নি, প্লেন ক্র্যাশে মারা যায়নি। আর এই যে বললেন মুখের বাক্য বেদবাক্য, তাকে আটকাবার জন্যে সরকার থেকে মামলায় জড়িয়ে দেওয়া হলো। বিধবা সম্পত্তি হরণের মামলা, নারী ঘটিত মামলা, নানান মামলার পর মামলা দিয়ে তখন প্রফুল্ল সেন ছিলেন মুখ্যমন্ত্রী। জওহরলাল নেহরু নির্দেশ দিলেন এক্ষুনি আটকাতে হবে বালক ব্রহ্মচারীকে, টেক ইমিডিয়েট অ্যাকশন। পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন, বালক ব্রহ্মচারীকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন ভ্যানে করে। বিধবা সম্পত্তি হরণের মামলা দিলেন, সেখান থেকে খালাস পেলেন। তারপরেও বারে বারে দুনিয়া থেকে সরানোর চেষ্টা। তাই তিনি যে জানান দিয়েছেন মারা যাননি, তার প্রমাণ ভেসে উঠছে, চারিদিক থেকে খবর আসছে। 1987 সাল 29 জুলাই যখন চিফ মিনিস্টার জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী চীনে গিয়েছিলেন, 2-3 মাস ছিলেন। সেখান থেকে যখন ফিরলেন দিল্লি হয়ে, দিল্লিতে যে প্লেন অবতরণ করল এয়ারপোর্টে, সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি চীনে গিয়েছিলেন, এতদিন ছিলেন, রাজনীতি নিয়ে, বাণিজ্য নিয়ে কি আলাপ হলো স্যার একটু বলবেন? জ্যোতিবাবু তখন বলেছিলেন, বিভিন্ন রেস্তোরাঁয় খেতে ঢুকেছি, প্লেটে করে দেওয়া হয়েছে মাছের মাথা। আর খবরের কাগজে প্রকাশিত হলো প্রথম পাতায় কুট্টির ছবি দিয়ে, প্লেটের মধ্যে মাছের মাথা, কার্টুনের ছবি, কাঁটা চামচ নিয়ে আসেন জ্যোতিবাবু, প্লেটের মধ্যে রয়েছে মাছের মাথা, তলায় লেখা মাছের মাথা খাবি খাচ্ছে। তাহলে তিনি বিচক্ষণ, বুদ্ধিজীবী, ব্যারিস্টার। চীনে কি 2 মাস 3 মাস ধরে খালি মাছ খেয়ে বেরিয়েছেন, আর সব রেস্টুরেন্টে মাছের মাথা নড়ছে প্লেটে? কি জানান দিলেন? কেন ওই উক্তি? আসল ঘটনা কি? এই আসল ঘটনা হলো, প্লেন থেকে যখন নামলেন এয়ারপোর্টে চীনে, গাড়ি চলে এলো রিসিভ করতে, গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। সঙ্গে ছিলেন 4 জন সিবিআই অফিসার। দাঁড় করানো হলো করিডোর, বিরাট রেস্টুরেন্টের সামনে করিডোর, গেট। ভেতরে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী,
সঙ্গে 4 জন সিবিআই অফিসার, লাল কার্পেট পাতা, দুদিকে গার্ড অফ অনার দিয়ে চাইনিজ সোলজার নিয়ে যাচ্ছেন এগিয়ে এগিয়ে। বিশাল হলঘরের শেষ প্রান্তে কাঁচের ওভাল শেপের অর্ধচন্দ্রাকৃতি একটি কাঁচের ঘর। কাঁচের ঘরের ভেতরে কে যেন বসে রয়েছেন চেয়ারে, পাশে একজন দাঁড়িয়ে। যত এগোতে লাগলো জ্যোতিবাবুর চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। অবাক বিস্ময় তাকিয়ে রয়েছেন। এ কি দেখছি, এনাকে তো আমি চিনি। কাঁচের ঘরের ভেতরের ব্যক্তিটির দিকে তাকিয়ে অবাক বিস্ময় তাকিয়ে রয়েছেন। পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন কাঁচের ঘরের ভেতরে, তিনি ইশারা করলেন বসতে। কাঁচের ঘরের বাইরে একটি মাত্র চেয়ার, সেইখানে কে বসবেন? যেহেতু মুখ্যমন্ত্রী, তিনি বসলেন। বাকি সবাই দাঁড়িয়ে, প্রিন্ট অফ সাইলেন্ট, নিঃশব্দ। হঠাৎ কাঁচের ঘরের ভেতরের ধ্যানমগ্ন ব্যক্তিটি, দীর্ঘদেহী, জ্যোতির্ময়, স্নিগ্ধ মুখমণ্ডল, চোখ খুললেন। খুলেই বললেন, কি অবাক লাগছে? যদি পারেন বাংলা তথা ভারতকে আরো ভালো, আরো সুন্দর করার চেষ্টা করুন। এখানে যা কিছু দেখলেন এর যেন কোনো প্রতিক্রিয়া ভারতে বা বাংলায় না হয়, তাহলে ফল মারাত্মক হবে। ধ্যানস্থ হয়ে গেলেন। পাশে যিনি দাঁড়িয়েছিলেন ইশারা করলেন, অর্থাৎ আপনারা এবার যেতে পারেন। চাইনিজ সোলজাররা গার্ড অফ অনার দিয়ে বার করে নিয়ে গেল। সেই হোটেল থেকে বাইরে, করিডোরের বাইরে জ্যোতি বসু 4 জন সিবিআই অফিসারকে অর্ডার দিলেন, আপনারা মুখ বন্ধ রাখবেন, কিচ্ছু দেখেননি, কিচ্ছু শোনেননি, দেশে ফিরে যান। সেই 4 জন সিবিআই অফিসার দেশে ফিরে আসে। তারপর ওই কয়েক মাস পর যখন দিল্লিতে জ্যোতিবাবু নামলেন, ওই মাছের মাথা খাবি খাচ্ছে কেন বললেন? অর্থাৎ পৃথিবীতে এমন কোনো মাছ নেই রান্না করে দিলে সেই মাছের মাথাটি নড়বে। তিনি বুদ্ধিজীবী, খুব বুদ্ধি রাখেন। কি বোঝাতে চাইলেন? অর্থাৎ যে মাথা ভারতে আমরা জানি মৃত, সেই মাথাকে আমি দেখে এলাম চীনে, তিনি জীবিত। তাই ওই যে বলেছেন ভারত বাংলা যেন এর কোনো প্রতিক্রিয়া না হয়, তাই সোজাসুজি স্পষ্টভাবে বলতে পারছেন না, কারণ ফল মারাত্মক হবে। ঘুরিয়ে বললেন, মাছের মাথা এখনো জীবিত, চীনে দেখে এলাম নেতাজিকে জীবিত। এইভাবে একটা পর ঘটনা সামনে আসছে। ইরাক যুদ্ধ 1991 সাল, আমেরিকা যুদ্ধ করছে ইরাকের সাথে, বোম ফেলছে। হঠাৎ কলকাতা বিমানবন্দরে একটা জর্ডানের একটা প্লেন অবতরণ করলো বিনা অনুমতিতে। যদি যুদ্ধ চলে এক দেশের সাথে আরেক দেশ, সেই সময় যদি যুদ্ধকালীন অবস্থায় যদি কোনো প্লেন কোনো দেশে অবতরণ করে, আগাম পারমিশন নিতে হয়, তা না হলে ওয়ার প্রোটোকল ব্রেক হয়, ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়। বিনা অনুমতিতে রাতের অন্ধকারে চলে এলো জর্ডন থেকে একটা প্লেন কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে কারা থাকে? সিকিউরিটি গার্ড, CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তারা কেউ নেই, সরিয়ে দেয়া হলো। ইস্টার্ন কমান্ডের কমান্ড্যান্ট ফোর্ট উইলিয়াম থেকে তারা গেলেন, তারা ঘিরে ধরলেন ওই প্লেনটা।
তারপরের দিন কাগজে বেরিয়ে গেল জর্ডান থেকে একটি প্লেন এসেছিল তেল ভরতে, বিমানবন্দরে তেল ভরে উড়ে চলে যায় তেহরান। সেই বিমানে বসেছিল 4 জন, একজন 3 জন ভিভিআইপি, একজন ভিভিআইপি, ঠিক কাগজে এইভাবে মেনশন করা হলো। কেন ফোর্টিলিয়াম থেকে গেল ইস্টার্ন কমান্ডের লোক? কারণ লোকে জেনে যাবে, সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনে যাবে, তাই জানতে যাতে না পারে মিলিটারি টেক ওভার করলো। তারা খালি মুখে বলে দিল ভিভিআইপি, ব্যাস চলে গেল। এইভাবে পরপর ঘটনা ঘটছে। কোথায় কোথায় নেতাজির দেখা পাওয়া যাচ্ছে। এই করতে করতে বিশেষ করে আমরা পরমপিতার সন্তানরা প্রতি জন্মোৎসবে বারে বারে শুনে আসছেন নেতাজি জীবিত জীবিত, উৎসব পালন করছি। নগর, নেতাজি তুমি ফিরে এসো, দীর্ঘায়ু কামনা করছি তার। কেন? আসল উদ্দেশ্যটা কি? এই আসল উদ্দেশ্য, তার সন্তানরা ধৈর্য হারিয়ে ফেলছিল। বছর বছর পালন করে করে ধৈর্য হারিয়ে ফেলেছে সন্তানরা। আগে দেখবেন নেতাজি জন্মোৎসবে কত ভাই বোন হতো, আজ কমে যাচ্ছে। কেন? কবে থেকে শুনছি নেতাজি আসছে, নেতাজি আসছে। আমাদের আসল করণীয় কি? মিছিল, মিটিং, বক্তৃতা, একটি দিন, 365 দিনের মধ্যে একটি দিন, বাকি 364 দিন আমরা কি করছি, কি করা উচিত, সেইটা পরিষ্কার করে জানান দিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নিজে হাতে চিঠি লিখলেন। কবে? 1995 সাল। তার নিজের হাতের লেখা, সেই নিজের হাতের লেখা সেই চিঠির কপি নিয়ে এসেছি আমি। নেতাজির নিজের হাতের লেখা বাংলায়। কবে লিখছেন? 1995 সাল। গল্প তো শুনেছেন, কাগজে বেরোচ্ছে, যেগুলো বলছি নেতাজি নেতাজি, কিন্তু নেতাজি নিজে হাতে লিখছেন, এর থেকে বড় প্রমাণ আর পৃথিবীতে হয় না। কালি পরীক্ষা করা হয়েছিল, হ্যান্ড রাইটিং টেস্ট করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতের লেখা। দীর্ঘায়িত চিঠি লিখলেন। কাকে? চিত্ত শিকদার মহাশয়কে। এত পৃথিবীতে লোক থাকতে, ব্যক্তি থাকতে, তাকে কেন লিখলেন? কি নির্দেশ দিলেন? সেইটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে। প্রিয় চিত্ত, আমি জানি তোমার সাথে গোপ গুরুবক্স সিং, ইন্টারন্যাশনাল বারেট লয়ের প্রধান লয়ার, আন্তর্জাতিক কোর্টের গোপ গুরুবক্স সিং, সে তোমার সাথে যোগাযোগ রাখছে আমি জানি। নেতাজি বলছেন, আসল কথা কি এর মধ্যে? বলছেন, আমার এই হ্যান্ড রাইটিং লেখা, চিঠি লেখাটা বিভিন্ন ভাষায় গ্রামে গঞ্জে নগরে শহরে ছড়িয়ে দাও, প্রচার করো। এবং আমরা বালক ব্রহ্মচারী কতটুকু গুরুত্ব দিতে পেরেছি, কতটুকু চিনতে পেরেছি, তিনি চেনাচ্ছেন বালক ব্রহ্মচারী কে। আমরা তো বলে যাই বালক ব্রহ্মচারী সম্বন্ধে, নেতাজির মতো ব্যক্তি বালক ব্রহ্মচারী সম্বন্ধে বলছেন, আমাদের ভেতরে আরো বিশ্বাসটাকে আরো প্রগাঢ় করে দিচ্ছেন, আরো শক্ত মজবুত করে দিচ্ছেন। কি লিখছেন এখানে? বলছেন, তোমাদের বাবা বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী, তার নির্দেশেই আমি চিঠি লিখছি। আমার চিঠি লেখা তারই নির্দেশে। তোমাদের বাবা দুনিয়া জানে, বিশ্ব জানে, তিনি মারা গেছেন। তিনি সুস্থ আছেন, আড়ালে আছেন, ছদ্মবেশে আছেন।
আর তোমাদের পরীক্ষা হবে। তোমরা এক একজন, কেউ নিজেকে ছোট ভাববে না, প্রত্যেকে ভাববে আমি কৃষ্ণ, আমি অর্জুন। আমাদের সন্তান দলের বালক ব্রহ্মচারী তার সন্তানদের কোন মাত্রায় তুলে দিচ্ছেন, কোন শক্তিতে তুলে দিচ্ছেন? কে বলছেন? নেতাজি। তোমরা কেউ ক্ষুদ্র নাও, কেউ ছোট নাও, প্রত্যেকে এক একজন ভাববে আমি কৃষ্ণ, আমি অর্জুন। অর্থাৎ সেই শক্তিতে কাজ করে যাও। আর ঠাকুর ওদিকে বলছেন আর একটা ভাষায়, বালক ব্রহ্মচারী মহারাজ প্রসঙ্গে অজিত ভট্টাচার্যের লেখা, ওই লেখাতে ঠাকুর বলেছেন নেতাজি ফিরিয়ে আনা আমার কাজ, এর জন্য আমার প্রচেষ্টা চলবে ফিরিয়ে না আনা পর্যন্ত। এর জন্য আমাকে অনেক অপবাদ, লাঞ্ছনা, গঞ্জনা কোর্ট পর্যন্ত হবে। তোমাদের অনেক লাঞ্ছনা গঞ্জনা জুটবে, পুরস্কার পাবে না, তিরস্কার পাবে, তোমাদের কপালে জুটবে। এটা হবে তোমাদের এক পরীক্ষা। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো, পরম প্রেয় ও শ্রেয় লাভের পথ সহজ হবে। যদি অকৃতকার্য হও, ফেল করে যাও, ধৈর্যচ্যুত হয় না, আবার সুযোগ পাবে। কখন? এইবার বলছেন যদি পারিপার্শ্বিক এবং বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তোমরা যদি বিভ্রান্ত না হও, আর আমার প্রতি যদি তোমাদের নিষ্ঠা থাকে, তাহলে আবার সুযোগ পাবে। কিসের সুযোগ? প্রেয় ও শ্রেয় লাভ। ও প্রেয় ও শ্রেয় মানে জাগতিক, মহাজাগতিক আধ্যাত্মিক শক্তির মাত্রা প্রমাণ পাবে। কার মাধ্যমে? নেতাজির জন্য প্রচার করতে গিয়ে, নেতাজিকে ভালোবাসতে গিয়ে, প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে নেতাজি 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 পাগল মতো করা, সেই করতে গিয়ে জুটবে লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, তিরস্কার, থুতু। তাই এই পরীক্ষায় ফেলবেন, পরীক্ষায় পড়ব। তাই এখানে বইতে বললেন, বইতে আজকে কি হচ্ছে, যত জায়গায় প্রোগ্রাম হচ্ছে খেয়াল করে দেখবেন, সব থেকে বেশি অ্যালার্জি আমাদের ভাই বোনদের মধ্যে। নেতাজির অ্যালার্জি আজ থেকে নয়, শুরু থেকে। কেন? এই অজিত ভট্টাচার্যের লেখা 50-52 সালে, তখন তিনি বলছেন ঠাকুর এত বিরাট এসছেন, জন্মসিদ্ধ মহান পূর্ণ ব্রহ্ম, 16 আনা শক্তি নিয়ে, তাকে জেল, হাজত, মায়া লেগর কেস, বিধবা সম্পত্তি হরণের কেস, কতভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। কিসের জন্যে? বালক ব্রহ্মচারী মহারাজ এই যুগের যুগত্রতা, আমাদের পরম পিতা, তার আবির্ভাবের মূল উৎসই হলো নেতাজি। তারই জন্য তার আশা, তার কর্মযজ্ঞ। তিনি খুঁজে বেড়ালেন ঠিক সময় মতো। ঢাকা 1939 সাল, দেখা সাক্ষাৎ, কথা। এইবার দায়িত্ব দিলেন। বালক মহারাজ পারতেন তো বিবেকানন্দের মতো নেতাজিকে তৈরি করতে। অনেকে বলে বিবেকানন্দের মানসপুত্র নেতাজি। তেন বিবেকানন্দের মতো বা বিবেকানন্দ থেকে বড় তৈরি করতে পারতেন নেতাজিকে, তা করেননি। কি করলেন? তাকে দিয়ে করাবেন। কি করাবেন? এক জাতি, এক নীতি, এক সমাজ ব্যবস্থা, এক রাষ্ট্র ব্যবস্থা। তাই বালক ব্রহ্মচারী বলেছেন, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না। সারা পৃথিবীতে এক ধর্ম হবে, এক জাতি হবে, এক নীতি হবে, এক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করেই আমি যাব। কাকে দিয়ে করাবেন? আপনাদের, আমাদের সেই যোগ্যতা নেই। তাই একজনের নেতা নির্দিষ্ট নির্ধারিত হয়ে আছে, তাকে দিয়ে এই সারা পৃথিবীর ভেঙে দেয়া হবে, সীমানা গণ্ডি মুছে দেয়া হবে।
জাত তুলে দেয়া হবে, এক জাতি হবে, মানব জাতি, এক ধর্ম হবে, প্রেম ধর্ম, মানব ধর্ম। তারই জন্যে তা প্রচেষ্টা বিশ্বজোড়া কর্মযজ্ঞ করাবেন কাকে দিয়ে? নেতাজি সুভাষচন্দ্র বোস। তাই তাকে নিয়ে তার এত কথা। তাই বারে বারে বলেছেন নেতাজি সম্বন্ধে, তাকে নিয়ে আসবেন, দাঁড় করাবেন গড়ের মাঠে। তাই সরকারকে বলেছিলেন নেতাজিকে ফিরিয়ে আনা হোক, আমি দাঁড় করিয়ে দিচ্ছি। সরকার যদি না পারে আমাকে দায়িত্ব দিক, কন্ট্যাক্ট দিক, আমি নিয়ে আসছি, আমি দাঁড় করিয়ে দেবো ব্রিগেডে। জনগণ দেখে নিক, চিনে নিক এই সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস কিনা। তাই দুনিয়া থেকে সরা বালক ব্রহ্মচারীকে। মৃতের আশ্রয় নিয়ে মৃত্যুর বাতাবরণ তৈরি করে নেতাজি আড়ালে চলে গেলেন। বালক ব্রহ্মচারীকে মারবার জন্য আপ্রাণ চেষ্টা। তাই নেতাজির জন্য আমাদের লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, পরিবেশের প্রভাব, পারিপার্শ্বিক প্রভাব। তোমরা যদি বিভ্রান্ত না হও, আমরা বিভ্রান্ত হয়েছি। অনেকবার সুযোগ দেয়া হয়েছে। সন্তান দলের সম্পাদক চিত্ত শিকদার মহাশয় এইটি ছাপিয়ে বিলি করেছিলেন, অনুলিপি, প্রতিলিপি অনেকেই পেয়েছেন। বলেছেন কিচ্ছু করতে হবে না, ছড়িয়ে দাও, বিনা পয়সা লোককে দিয়ে যাও। ভয়, অনেক সন্তান আমাদের ভাই বোনেরা ভয় কি অবস্থা আমাকে জিজ্ঞেস করছে, এটা সবাইকে দেয়া যাবে তো? কিছু হবে না তো? অ্যারেস্ট করবেন না তো? কি চিন্তা করুন, কোথায় কাজ করছি আমরা, কার কাছে এসছি? ঠাকুর বললেন তোমরা বেদকর্মী, বেদের সৈনিক, সুপার মিলিটারি সন্তান দল, আমি দেখতে চাই এই বেদের কাজ করে তোমাদের মৃত্যু হয়। আমরা ভয়, আতঙ্কে। কেউ বলছে নেতাজি ফটো রাখতে পারবে না বালক ব্রহ্মচারীর কাছে, আবার কেউ বলে নেতাজির জন্মদিনে বালক ব্রহ্মচারীকে রাখতে পারবে না। নেতাজির জন্মদিনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তাই শোলমারি আশ্রমের শারদানন্দজি 62 সাল 63 সাল শোলমারি, সেইখানে বালক ব্রহ্মচারী গেলেন মিলিটারি ড্রেস পরে। রাত 2টোর সময় যে ঘরে থাকলেন, শোলমারি আশ্রমের শারদানন্দজি পাঠিয়ে দিলেন 17 জন বাঘা বাঘা আইসিএস অফিসার। তাদেরকে বললেন যিনি এসেছেন বিরাট বড় মহান, এত বড় মহান পৃথিবীর বুকে আর আসেননি। তোমরা যাবে সুশৃঙ্খলভাবে, তার কাছে দীক্ষা নেবে। 17 জন বাঘা বাঘা আইসিএস অফিসার ব্রিটিশ আমলে থাকতো শারদানন্দজির কাছে। তারা এসে দীক্ষা নেয়। রাতের অন্ধকারে যে ঘরে গিয়ে উঠেছিলেন ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, সেইখানে। তারপর শোলমারি আশ্রম ভেঙে দেয়া হয়। জওয়াহরলাল নেহরু জানতে পেরে যায় ওখানে নেতাজি এসছে। ডুপ্লিকেট রাখা হয়েছে 2-3 জন, অরিজিনাল আড়ালে থাকেন। একটি সত্য ঘটনা সেখানকার তুলে ধরছি। সম্পাদক ঠাকুরের মনোনীত চিত্ত শিকদার মহাশয় কাজ করতেন ফরেস্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট। তার আন্ডারে ছিল পিয়ন আর শর্ট হ্যান্ড করে যারা লেখে, টাইপিস্ট, শর্ট হ্যান্ড। তখন ওই সময় ছিল, টাইপ করা হতো শর্ট হ্যান্ড। সেই শর্ট হ্যান্ড যারা করছে, আমার বাবাকে বলছেন শোলমারি আশ্রমের শারদানন্দজি ওখান থেকে একটা সার্কুলার হয়েছে, কাজের লোক চাইছে, টাইপিস্ট চাইছে যারা শর্ট হ্যান্ড জানে। তা আমি ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি, দেখি কি উত্তর আসে। হঠাৎ অ্যাপ্লাই উত্তর এলো, ইন্টারভিউ ডেকেছে। ইন্টারভিউতে চলে গেলেন। আমার বাবাকে বলে গেলেন ওখান থেকে আমার ডাক এসেছে, চাকরি হয়ে গেছে আমার, সেইখানে চাকরি করছেন। ওইখানে গেছেন, দেখ আমার ওনার মতো
আরও 7-8 জনকে নেওয়া হয়েছে, সব ওই স্টেনোটাইপিস্ট। যে ঘরে রাখা হয়েছে ফালাকাটা, আপনারা যারা দেখেছেন বুঝতে পারবেন, ফালাকাটা যেখানে সলমারি আশ্রম ছিল, মেন গেট থেকে অনেকটা ভেতরে যেতে হয় রুমগুলো, আর লোহার গেটের সামনে একটা ঘর ছিল সিকিউরিটি, আর বাইরে একটা ঘাস দিয়ে অখণ্ড ভারতের ম্যাপ তৈরি করা আছে। সেইখানে সব বাঙালির এক জায়গায় এসছে, স্টেনোটাইপিস্ট ওদের রাখা হয়। নির্দেশ দেয়া হয় যে আপনারা এখানকার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এখানে কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু মেনে চলবেন। সেই নিয়মগুলো হলো কোনো নেশা চলবে না, নাচ গান চলবে না, হাসি ঠাট্টা ইয়ার্কি হিন্দি গান এখানে চলবে না, চুপচাপ শান্ত কোয়াইট। যখনই আমরা জানতে পারবো দেখতে পারবো আউট করে দেয়া হবে। তারা মনে রেখেছে, করতে 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 কোনো একটা ভুলবশত কিছুদিন হয়ে যাওয়ার পরে ভুলে গেছে, হঠাৎ করে নাচ গান করতে যাবে বা হাসি ঠাট্টা করতে যাবে, তার আগেই 10 সেকেন্ড আগে লোক চলে আসে। যে ঘর থেকে আসে মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগে আসতে। ওরা বলছে আমরা শুরু করিনি, করতে যাবো অত ইয়ার্কি ফাজলাম অন্তাক্ষরী, সঙ্গে সঙ্গে 5-7 মিনিট আগে, 5-7 সেকেন্ড আগে লোক চলে এলো, জানার কথাই না, স্টপ করে দিল যে আপনারা যেগুলো করতে যাচ্ছেন বার করে দেওয়া হবে আপনাদের এখান থেকে। কিভাবে? তিনি বললে পরে ফিরে এসে বলেছিলেন যে যিনি পাঠিয়েছেন তিনি থার্ড আই খোলা, আগে থেকে জানতে পারছেন ওনারা কি করবেন, লোক পাঠিয়ে দিয়েছেন। এবং ওদের যখন দেওয়া হতো টাইপ করতে, আমাকে দেয়া হলো, আমি শর্ট হ্যান্ড টাইপিস্ট, আমাকে দেয়া হলো 72 পাতা, 5 পাতা, 88 পাতা, 101 পাতা, সব বাপ বেটা বেড়ে নামিয়ে আনছি। এবং সত্যতে দাপর করিতে যারা যারা এসেছিল তাদেরকেও নামিয়ে এনেছে। ভিন গ্রহ থেকে নিয়ে এসছে, এই হিমালয় থাকবে না, চলে যাবে, মাটির তলায় চলে যাবে। তাই খেয়াল করবেন, মোবাইলের খেয়াল করবেন, মোবাইলে কাশী, যোগীমঠ, উত্তরাখণ্ড, দেবভূমি, জলের তোর, হরপাবান ভেসে যাচ্ছে। কয়েক মাস ধরে আপনারা দেখেছিলেন, ফাটল ধরছে একদম উত্তরাখণ্ড, কেদারনাথ থেকে সিকিম, দার্জিলিং, পুরো হলো হিমালয়ান রেঞ্জ, সব কাঁপছে, নড়ছে, ধস, হরপাবান। কারণ রাখা হবে না, থাকবে না হিমালয়। তা হিমালয় কারা রয়েছে? যোগী ঋষি বসে আছে হাজার হাজার বছর ধরে, তাদের নামিয়ে আনা হচ্ছে। অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, এবার নেমে পড়ো, আর দরকার নেই, যা হয়ে গেছে সাধনা হয়ে গেছে, এইবার মাঠে নামো, কর্মে নেমে যাও। তাই দেখবেন খেয়াল করে, কুম্ভমেলা হয়ে গেছে, সাগর মেলা হয়ে গেছে, এবং সোশ্যাল মিডিয়ায় প্রেমানন্দজি মহারাজ, সদ্গুরু ধীরেন শাস্ত্রী নাকি ধীরেন ব্রহ্ম, বাগেশ্বর বাবা, এরকম আধ্যাত্মিক অনেক দেখবেন সব আসছে, অনেক নাম আমার মনে নেই। তাদের প্রত্যেকের মধ্যে মুখে কথা শুনবেন, আধ্যাত্মিক পৃথিবী সনাতন, আধ্যাত্মিক পৃথিবী সনাতন। তার মানে কি পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। সাত্ত্বিক, আধ্যাত্মিক, ঋষি, যোগী, ভগবান এরা থাকবে। তার জন্য তুই তৈরি হ। কি করেছো? তারা তাদের ভূমিকা পালন করে যাচ্ছে। ঠাকুর দীক্ষা দিয়ে দিলেন, নেতাজি তার দলকে তৈরি করে রেখেছেন, জয় গুরুদেব বাঘাযতীন তার দলকে তৈরি করে রেখেছেন। যারা যারা তার থেকে যোগ্যতা অর্জন করতে পেরেছে, আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়ে রয়েছে, তারা সব থাকবে, বাকি আউট। নেতাজির জন্য যারা করতে পারছে কিছু অন্তর দিয়ে, মাত্রা বাড়বে, বাকি থাকার অধিকার নেই। হয় শুধরে যাও, যোগ দাও, নাহলে যজ্ঞে আহুতি, ধ্বংসে আউট হয়ে যাও। তাই আউট হওয়ার সংখ্যা বেশি।
সব নির্ধারিত হয়ে গেছে, কে যাবে কে থাকবে নির্ধারিত, কাজ শুরু হয়ে গেছে। হঠাৎ রাত্রে ঘুমোতে গেছো, হঠাৎ দেখবে ভূমিকম্প, হঠাৎ দেখবে নাক চাপড়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ দেখবে দখল হয়ে গেছে। ঠাকুর বলে রেখেছেন, ঘুম থেকে উঠে দেখবি সব নাক চাপড়ে ঘুরে বেড়াইতেছে, চীন এক ধাক্কায় গঙ্গার পার পর্যন্ত এসে পড়বে, জানতে না জানতে। তাই কোথা দিয়ে কী হচ্ছে কোনো কিছু জানানো হচ্ছে না, ফ্লাশ করা হচ্ছে না। আরাকান আর্মি, চিকেন নেক সব রেডি, ঘুরে ফেলা হয়েছে। হঠাৎ দেখবে পরাধীন হয়ে গেছে, রক্তগঙ্গা। এতদিন কি করলাম, এত বছর ধরে নেতাজি জন্মোৎসব, বক্তব্য, মিছিল, প্ল্যাকার্ড, ব্যানার, শক্তি কই? যে নেতাজি চাইছেন আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান, নিজেকে ভাবো কৃষ্ণ, নিজেকে ভাবো অর্জুন। ঠাকুর সেই কথাটাই কিন্তু বললেন, কিভাবে? তোরা পেটের বাল বাচ্চা, রক্তের সম্পর্ক। তার মানে কি? মায়ের পেটে যদি বাচ্চা হয়, রক্তের সম্পর্ক তো একই হবে। মা বাবা রক্ত, ছেলের ডিএনএ একই। তাই বালকবাড়ির সন্তান থেকে বালক ব্রহ্মচারী ভগবান। সেই ঠাকুর বললেন পেটের বাল বাচ্চা, রক্তের সম্পর্ক। আরও বললেন সহজ করে, ওই পাহাড়ে গিরগিটির মতো দেখতে একটু বড়, ধাওয়া করেছে আরশোলার থেকে বড় একটা পতঙ্গকে, ছুটছে পতঙ্গ, ছুটছে ভয়ে, এই খেয়ে ফেললো, এই গিরগিটি খেয়ে ফেললো, এই গিরগিটি ধরলো, ছুটছে করতে 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 যেই ধরতে গেল গিরগিটিটা পতঙ্গকে, পতঙ্গ গিরগিটি হয়ে গেল। ঠাকুরের কথা কি বললেন? গিরগিটি গিরগিটি করতে 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 সূক্ষ্ম গ্ল্যান্ডগুলো ফুটে গেল। যে গিরগিটি ধরতে গেল দেখলো, আরে এ তো আমার স্বজাতি, এ তো গিরগিটি, ধরলো না, ছেড়ে দিল। তো কেন বললেন? প্রতি মুহূর্তে তোমার পেটের বাল বাচ্চা, রক্তের সম্পর্ক। রাজার ছেলে, রাজপুত্র, রাজার মেয়ে, রাজকন্যা বড় হয়েছে, 2 বছর 2.5 বছর, হাঁটতে শিখেছে, দৌড়চ্ছে, খেলছে, গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে, এই গ্রাম ওই গ্রাম, সবার সাথে মিশছে। রাজার ভেতরে কর্মচারী, সেনা, পার্ষদরা বললেন, শোনো খোকা, তুমি কিন্তু রাজপুত্র, তুমি কিন্তু রাজকন্যা, তুমি জন্মেছ রাজ পরিবারে, তোমার দেহে বইছে রাজ রক্ত। প্রতিদিন ওদের কানে দেয়, রাজপুত্র, রাজকন্যা, রাজ পরিবার, রাজ রক্ত। দিতে দিতে কী হচ্ছে? তার চিন্তা ভাবনার মধ্যে সবসময় আসছে, আমি রাজার ছেলে, আমি রাজার মেয়ে। কি করতে করতে কী হচ্ছে? তার ওঠা বসা, খাওয়া, চিন্তা, আচার বিচার, শিক্ষা রাজার মতো। বড় হলো, রাজা হলো। তাই ঠাকুর বই তোরা পেটের বাল বাচ্চা, রক্তের সম্পর্ক, বারে বারে চিন্তাতে করতে বলছেন। করতে করতে কি হবে? সূক্ষ্ম গ্ল্যান্ডগুলো ফুটে আপনি বালক ব্রহ্মচারী। কিন্তু কই, সেই চিন্তা করি না। তাই নেতাজি আরো সহজ করে, তোমরা এক একজন কেউ ছোট নাও, নিজেকে ভাবে আমি কৃষ্ণ, আমি অর্জুন। জপ ধ্যান কতটুকু আমরা করি? বসতেই পারি না 1 ঘন্টা। নাম কীর্তন হয়, 5-10 মিনিট পর পা চেঞ্জ করে, পা ব্যথা হয়ে যাচ্ছে, হাতে ব্যথা হয়ে যাচ্ছে। তার মানে কি? বসতেই পারি না। জপ ধ্যান কী করব? সহজ করে দিলেন, চিন্তা করো, রক্তের সম্পর্ক, তোমার রক্ত আমার রক্ত এক, তোমার পেটে আমি জন্মেছি, আমার ডিএনএ তোমার ডিএনএ এক, বীজ তো ফল একই হবে। ছোট্ট বীজ, বীজ মাটিতে পড়লে সেটা যার বীজ, সেই গাছই সেই ফলই হবে। তা বালক ব্রহ্মচারী বীজ, বালক ব্রহ্মচারী হবে। তিনি ওইটাই চাইছেন, আমরা পাচ্ছি না, অকৃতকার্য, সব ফেল করে গেছি। তাই আমাদের এই চেহারা, পরীক্ষা। তাই এখনও শেষ সুযোগ। এই এসছেন কষ্ট করে, প্রিয় শ্রেয় লাভের পথ। এর পরের 23শে জানুয়ারি 2027 সাল হয় কি না সন্দেহ আছে। টিভি বলছে, সমস্ত জ্যোতিষ
ফোরটেলার, ভবিষ্যৎ গণনা প্রত্যেকে বলছে 2026 সাল কি হবে। আমার কথা না, যাদের মোবাইল আছে মোবাইলে দেখে নেবেন কি হতে চলেছে। আর ঠাকুর যেহেতু বলেছেন মার্চ আশ্বিন, তাহলে মার্চ মাসটা পড়ুক, এপ্রিল মে ভোট, ফেব্রুয়ারি আসছে, 25 তারিখে এসআইআর কমপ্লিট হবে পশ্চিমবঙ্গে, তারপরে খেলা শুরু হবে। তাই কেউ থাকবো না, সব চলে যাবই যখন গুরুর নির্দেশ মেনে তোমার বেদের কাজ করতে চলে যেতে পারি। ঠাকুর নিজেই বলছে আমি দেখতে চাই যারা বেদকর্মী, বেদের সৈনিক, সহযোদ্ধারা লুটিয়ে পড়ছে গুলি খেয়ে। আমি জানি আমিও গুলি খাবো, সামনে গিয়ে চলেছি। অস্ত্র দিয়েছেন গুলি ছুটতে ছুটতে, অস্ত্র আমাদের রাম ও নারায়ণ দিয়েছেন, প্রচার করে যাব। ঘরে বসে, দূরে যেতে হবে না, ঘর থেকে বেরোতে পারবেন না, সামনে যা দিন আসছে ঠাকুর বলে রেখেছেন 2 জন 5 জন 10 জন 20 জন উচ্চস্বরে নাম করো, কানে শোনার দরকার নেই, সে দুনিয়ার চেহারা পাল্টে যাবে। ঘরে বসে তারপর সারা মুহূর্তের মধ্যে ভারতের শাসন করা পাল্টে যাবে, ঠাকুর বলে রেখেছেন। তার পদস্পর্শে মুহূর্তের মধ্যে ভারতের শাসন করা আমূল পরিবর্তন হয়ে যাবে, অনাবিল আনন্দ উচ্ছ্বাস বইবে ভারতবাসীর মনে। সেই দিন কি হবে? দায়িত্ব নিল, রাষ্ট্র দায়িত্ব নেবে সবার খাওয়া পড়ার, অর্থ বাজেয়াপ্ত হয়ে যাবে। অর্থ অনর্থের মূল, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যা কিছু সব অর্থের জন্য টাকা বাজেয়াপ্ত। সারা পৃথিবীতে টাকা নেই। দায়িত্ব নেবে, মায়ের ভূমিকা নিয়ে বসবে নেতাজি, খাওয়া পড়ার দায়িত্ব সব নেতাজি নেবে। তার জন্য তার লোক সেট করা হয়ে গেছে, ঠিক করা হয়ে গেছে। অতি দ্রুত 2 বাংলা 1, অখণ্ড ভারত, এশিয়ান ব্লক, এক বিশ্ব পরিবার, এক রাষ্ট্র, সেদিন এক বিশ্ব পরিবার হয়ে যাবে, প্রেমময় আনন্দময় হবে। সেদিন যারা থাকবে তারা দেখতে পাবে নেতাজিকে, দেখতে পাবে বালক ব্রহ্মচারী মহারাজকে, আর দেখতে পাবে চিত্ত শিকদার মহাশয়কে। এই বলে শেষ করলাম। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ।